কী রে, এই অসময়ে কম্পিউটারে কি করিস? তুই তো বিপ্লবদাকে চিনিস। আমার নাস্তিক হওয়ার পিছনে পুরো ক্যারিট তারই। তার দেওয়া বিভিন্ন অ্যাগোনিস্টিকদের বই পড়েই আমি নাস্তিক হয়েছিলাম। আর সেই বিপ্লবদার বাসায় তোর দাওয়াত। আমার সাথে তো ওনার কোনো লেনদেন নেই। আমাকে এভাবে দাওয়াত দেওয়ার কারণ তো বুঝলাম না। ঘাবড়ে গেলি নাকি? তোকে একা নয়, সাথে আমাকেও বলেছে। দেখ, উনি ইমেলে কি পাঠিয়েছে। সাজিদ, আমি তোমাকে একজন প্রগতিশীল উদার মনসম্পন্ন মুক্তমনা ভাবতাম। পড়াশোনা করে তুমি কথিত দরিদ্র গোঁড়ামি আর অন্ধবিশ্বাস থেকে বেরিয়ে এসেছিলে, কিন্তু তুমি যে আবার সেই অন্ধবিশ্বাসের জগতে ফিরে যাবে সেটা কল্পনা করিনি আমি। আজ বিকালে বাসায় এসো, তোমার সাথে কথা আছে। তো বিকালে যাবি না ওনার বাসায়? না রে, বিকালে আমার একটু কাজ আছে। সাজিদ এসে গেছ? আচ্ছা বসো, আগে কফি বানিয়ে আনি। কফি খাওয়ার পর তারপর আলাপ শুরু করব। দাদা, কফিটা চমৎকার হয়েছে। এবার তাহলে আলাপ শুরু করি। তোমার সিদ্ধান্তের প্রতি আমার যথেষ্ট শ্রদ্ধা আছে, তবে তোমাকে একটা বিষয় বলার জন্য আসতে বলেছি। হয়তো তুমি বিষয়টি জেনে থাকবে, তবুও। জানা বিষয়টাও আপনার মুখ থেকে শুনলে মনে হয় নতুন জানছি। আমি আপনাকে কতটা পছন্দ করি তা আপনি ভালো করেই জানেন। ওই যে তোমার সৃষ্টিকর্তার ব্যাপারে বলতে চাই। তুমি বিজ্ঞানের ছাত্র, তুমি হয়তো এই ব্যাপারে জানো। সম্প্রতি বিজ্ঞান প্রমাণ করেছে এই মহাবিশ্ব সৃষ্টিতে সৃষ্টিকর্তার কোনো দরকার নেই। মহাবিশ্ব সৃষ্টি হয়েছে শূন্য থেকেই। আগে তোমরা মানে বিশ্বাসীরা বলতে একটা সামান্য সূচও যখন কোনো কারিগর ছাড়া এমনি এমনি তৈরি হতে পারে না, তাহলে এই গোটা মহাবিশ্ব কীভাবে তৈরি হবে আপনা আপনি। কিন্তু বিজ্ঞান এখন বলছে এই মহাবিশ্ব শূন্য থেকে আপনা আপনিই তৈরি হয়েছে, কারো সাহায্য ছাড়াই। অদ্ভুত তো। তাহলে তো আমাকে আবার নাস্তিক হয়ে যেতে হবে দেখছি। হা 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 হা। পদার্থবিজ্ঞানের নতুন দিগন্তের উন্মোচন করেছে কোয়ান্টাম মেকানিক্স। এই কোয়ান্টাম মেকানিক্স একটি থিওরি আছে, সেটি হলো কোয়ান্টাম ফ্ল্যাকচুয়েশন। এই কোয়ান্টাম ফ্ল্যাকচুয়েশনের মূল কথা হলো মহাবিশ্ব পরম শূন্যস্থান বলে কোন আদতে কিছু নেই। মানে আমরা যেটাকে নাথিং বলে এতদিন জেনে এসেছি, বিজ্ঞান বলছে আদতে নাথিং বলতে কিছু নেই। প্রকৃতি শূন্যস্থান পছন্দ করে না। তাই যখনই কোনো শূন্যস্থান তৈরি হয়, সেখানে 1 সেকেন্ডের বিলিয়ন ভাগের 1 ভাগ সময়ের মধ্যে কণা ও প্রতিকণা তৈরি হচ্ছে, এমন একটির সাথে অন্যটি ঘর্ষণ তৈরি হচ্ছে। তুমি জানো কোয়ান্টাম ফ্ল্যাকচুয়েশনের ধারণা কোথা থেকে এসেছে? না, এই ধারণা এসেছে হাইজেনবার্গের বিখ্যাত অনিশ্চয়তা নীতি থেকে। হাইজেনবার্গের সেই বিখ্যাত সূত্রটি তুমি নিশ্চয়ই জানো। জি, হাইজেনবার্গ বলেছেন আমরা কখনো একটি কণার অবস্থান এবং এর ভরবেগের সঠিক পরিমাণ একসাথে অ্যাকুরেটলি জানতে পারবো না। যদি অবস্থান সঠিকভাবে জানতে পারি তাহলে এর ভরবেগের মধ্যে গলদ থাকবে, আবার যদি ভরবেগ সঠিকভাবে জানতে পারি তাহলে এর অবস্থানের মধ্যে গলদ থাকবে। দুটো একই সাথে সঠিকভাবে জানা কখনোই সম্ভব না। এটা যে সম্ভব না এটা বিজ্ঞানে অসরতা না, আসলে এটা হলো কণা ধর্ম বা বৈশিষ্ট্য। একজাক্টলি, একদম তাই। হাইজেনবার্গের এই নীতিকে শক্তি বা সময়ের ক্ষেত্রে ব্যবহার করা যায়। হাইজেনবার্গের এই নীতি যদি সত্যি হয়, তাহলে মহাবিশ্বে শূন্যস্থান বলতে কিছুই থাকতে পারে না। যদি থাকে, তাহলে তার অবস্থান বা ভরবেগ দুটোই শূন্যতে চলে আসে, যা হাইজেনবার্গের নীতি বিরুদ্ধ। বুঝতেছো তুমি? জি দাদা, কন্টিনিউ করেন। তুমি আগে বলতে যে বিগ ব্যাংয়ের আগে তো তেমন কিছু ছিল না, না সময়, না শক্তি, না অন্য কিছু। তাহলে বিগ ব্যাংয়ের বিস্ফোরণটি হলো কিভাবে? এই জন্য নিশ্চয় কোনো শক্তি দরকার, কোনো বাহ্যিক বল দরকার, তাই না? এটা বলে তোমরা স্রষ্টার ধারণাকে জায়েজ করতে। তোমরা বলতে এই বাহ্যিক বলটা এসেছে স্রষ্টার কাছ থেকে। কিন্তু দেখো, বিজ্ঞান বলছে এখানে স্রষ্টার কোনো হাত নেই। বিগ ব্যাং হওয়ার জন্য যে শক্তি দরকার ছিল সেটা এসেছে এই কোয়ান্টাম ফ্ল্যাকচুয়েশন থেকে। সুতরাং মহাবিশ্ব তৈরিতে স্রষ্টার অস্তিত্বকে বিজ্ঞান ডাইরেক্ট না বলে দিয়েছেন। আর তোমরা এখনও স্রষ্টা স্রষ্টা করে কোথায় যে পড়ে আছো? এই ব্যাপারে স্টিফেন হকিংয়ের একটি বই আছে, দ্য গ্র্যান্ড ডিজাইন। এটা আমি পড়েছি। বাহ বাহ, তুমি তাহলে পড়াশোনা স্টপ করোনি। বেশ বেশ, পড়াশোনা করবে, বেশি বেশি পড়বে। হা হা। কিন্তু দাদা, এই ব্যাপারে আমার কনফিউশন আছে। কোন ব্যাপারে? স্টিফেন হকিং এবং লিওনার্ডদের বই দ্য গ্র্যান্ড ডিজাইনের ব্যাপারে। ক্লিয়ার করো। আমি দুইটা দিক থেকেই এটার ব্যাখ্যা করব, বিজ্ঞান এবং ধর্ম, যদি অনুমতি দেন।
অবশ্যই। প্রথম কথা হচ্ছে, স্টিফেন হকিং এই থিওরিটি এখনও থিওরি, সেটা ফ্যাক্ট নয়। এই ব্যাপারে প্রথম কথা বলেছেন বিজ্ঞানী লরেন্স ক্রাউস। তিনি এটা নিয়ে বিশাল একটা বই লিখেছেন। বইটির নাম ছিল আ ইউনিভার্স ফ্রম নাথিং। অনেক পরে স্টিফেন হকিং এটা নিয়ে ওনার দ্য গ্র্যান্ড ডিজাইনের কথা বলেছেন। ওনার এই বইটি প্রকাশ পাওয়ার পর সিএনএন-এর এক সাংবাদিক হকিংকে জিজ্ঞেস করেছিলেন, আপনি কি ঈশ্বরে বিশ্বাস করেন? হকিং বলেছিল, ঈশ্বর থাকলেও থাকতে পারে, তবে মহাবিশ্ব তৈরিতে তার প্রয়োজন নেই। সেটাই, উনি বুঝালেন যে ঈশ্বর মূলত ধার্মিকদের একটি অকার্যকর বিশ্বাস। হকিং কি বুঝিয়েছেন জানি না, কিন্তু হকিংয়ের ওই বইটি অসম্পূর্ণ, কিছু গলদ আছে। গলদ মানে? দাঁড়ান বলছি। গলদ মানে উনি কিছু বিষয় বইতে ক্লিয়ার করেননি। যেহেতু এটা বিজ্ঞান মহলে প্রমাণিত সত্য নয়, তাই এটা বিজ্ঞান মহলে প্রচুর বিতর্কিত হয়েছে। ওনার বইতে যে গলদগুলো আছে সেগুলো সিরিয়ালি বলছি। গলদ নাম্বার 1, হকিং বলেছেন শূন্য থেকে কোয়ান্টাম ফ্ল্যাকচুয়েশনের মাধ্যমে বস্তুকণা তৈরি হয়েছে এবং সেটা মহাকর্ষ বলের মাধ্যমে নিউট্রালাইজ হয়েছে। এখানে প্রশ্ন হলো, শূন্য বলতে হকিং কি একদম নাথিং অর্থাৎ কোনো কিছুই নেই বুঝিয়েছেন, নাকি কোয়ান্টাম ভ্যাকিউম অর্থাৎ বস্তুর অনুপস্থিতি বুঝিয়েছেন? সেটা ক্লিয়ার করেননি। হকিং বলেছেন শূন্যস্থানে বস্তুকণার মাঝে কোয়ান্টাম ফ্ল্যাকচুয়েশন হতে হলে সেখানে মহাকর্ষ বল প্রয়োজন, কিন্তু ওই শূন্যস্থানে যখন কোনো সময় আর স্থান তৈরি হয়নি, ঠিক কোথা থেকে এবং কিভাবে মহাকর্ষ বল এলো তার কোনো ব্যাখ্যা হকিং দেয়নি। গলদ নাম্বার 2, হকিং তার বইতে বলেছেন মহাবিশ্ব তৈরি হয়েছে একদম শূন্য থেকে কোয়ান্টাম ফ্ল্যাকচুয়েশনের মাধ্যমে। তখন সময়ের আচরণ আজকে সময়ের মতো ছিল না, তখন সময়ের আচরণ ছিল স্থানের মতো। কারণ এই ফ্ল্যাকচুয়েশন হওয়ার জন্য প্রাথমিকভাবে কোনো সময়ের দরকার ছিল না, দরকার ছিল স্থানের। কিন্তু হকিং তার বইতে এই কথা বলেননি যে সময় মহাবিশ্বের একদম শুরুতে স্থানের মতো আচরণ করেছে, সে সময় পরবর্তীতে ঠিক কবে এবং কখন থেকে আবার টাইমের মতো আচরণ শুরু করলো এবং কেন। গলদ নাম্বার 3, পদার্থবিজ্ঞানের যে সূত্র মেনে কোয়ান্টাম ফ্ল্যাকচুয়েশন হয়ে মহাবিশ্ব তৈরি হলো, তখন শূন্য অবস্থায় পদার্থবিদ্যার ওই সূত্রগুলো বলবৎ থাকে কি করে? এটার ব্যাখ্যা হকিং দেয়নি। গলদ নাম্বার 4, আপনি বলেছেন প্রকৃতি শূন্যস্থান পছন্দ করে না, তাই শূন্যস্থান পূরণ করতে আপনি কোয়ান্টাম ফ্ল্যাকচুয়েশন হয়ে মহাবিশ্ব তৈরি হয়েছে। আমার প্রশ্ন হলো, যেখানে আপনি শূন্যস্থান নিয়ে কথা বলছেন, যখন সময় ছিল না, স্থান ছিল না, তখন আপনি প্রকৃতি কোথায় পেলেন? ওকে বুঝলাম। আমি বলছি না যে এই জিনিসটা একেবারে সত্যি। এটা নিয়ে তর্ক বিতর্ক হবে, আলোচনা সমালোচনা হবে, আরও পরীক্ষা নিরীক্ষা হবে, তারপর ডিসাইড হবে এটা ঠিক না ভুল। হ্যাঁ, সে পরীক্ষা চলতে থাকুক। যদি কোনোদিন এই থিওরি সত্যি হয়ে যায়, তাহলে আমাকে ডাক দিয়েন না দাদা, কারণ আমি কোরআন দিয়েই প্রমাণ করে দিতে পারবো। কী রকম? শূন্য থেকে মহাবিশ্ব সৃষ্টির কথা আল কোরআনে বলা আছে। আমি বলছি না যে আল কোরআন কোয়ান্টাম ফ্ল্যাকচুয়েশনের কথাই বলেছে। কোরআন যার কাছ থেকে এসেছে তিনি তার সৃষ্টি জগতের সৃষ্টির ব্যাখ্যা দিয়েছেন। এখন সেটা বিগ ব্যাং থিওরি আসলেও পাল্টাবে না, কোয়ান্টাম ফ্ল্যাকচুয়েশন থিওরি আসলেও পাল্টাবে না, একই থাকবে। কোরআনে কি আছে বললে যেন? আল্লাহ সুবহানাহু তাআলা সূরা বাকারার 117 নম্বর আয়াতে বলেন, যিনি আকাশমণ্ডলীয় পৃথিবীকে অনস্তিত্ব থেকে অস্তিত্ব আনয়ন করেন এবং যখন তিনি কিছু করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করেন তখন শুধু বলেন হও, আর তা হয়ে যায়। দেখুন, আমি আবারও বলছি, আমি এটা বলছি না যে আল্লাহ তাআলা এখানে কোয়ান্টাম ফ্ল্যাকচুয়েশনের কথাই বলেছেন। তিনি তার সৃষ্টির কথা বলেছেন। তিনি অনস্তিত্ব থেকে অস্তিত্বে এনেছেন। এমন না যে আল্লাহ তার হাত দিয়ে প্রথমে মহাবিশ্বের ছাদ বানালেন, তারপর তাতে সূর্য, চাঁদ, গ্যালাক্সি এগুলো একটি একটি করে বসিয়ে দিয়েছেন। তিনি কেবল নির্দেশ দিয়েছেন। হকিংও একই কথা বলেছে, কিন্তু তারা বলেছে এটা এমনি এমনি হয়ে গেছে শূন্য থেকেই। আল্লাহ বলেছেন না, এটা এমনি এমনি হয়নি, আমি যখন নির্দেশ দিয়েছি হও, তখন তা হয়ে গেল। হকিং ব্যাখ্যা দিতে পারছে না যে এই কোয়ান্টাম ফ্ল্যাকচুয়েশনের জন্য মহাকর্ষ বল কোথা থেকে এলো, সময় কেন, কীভাবে স্থান হলো, পরে আবার সেটা সময় হয়ে গেল। কিন্তু আমাদের স্রষ্টা তার ব্যাখ্যা দিয়েছেন। তিনি বলেছেন হতে, আর তা হয়ে গেল। ধরুন একটা ম্যাজিশিয়ান ম্যাজিক দেখাচ্ছে। ম্যাজিশিয়ান বসে আছে স্টেজের এক কোণায়, কিন্তু সে তার চোখের ইশারায় ম্যাজিক দেখাচ্ছে। দর্শক দেখছে। খালি টেবিলের উপর হঠাৎ একটা কবুতর তৈরি হয়ে গেল এবং সেটা উড়েও গেল। দর্শক কি বলবে এটা কোয়ান্টাম ফ্ল্যাকচুয়েশনের মাধ্যমে হয়ে গেছে? না, বলবে না। এর পিছনে ম্যাজিশিয়ানের কারসাজি আছে।
সেই স্টেজে এক কোণা থেকে চোখের ইশারা দিয়ে তা করেছে বলেই হয়েছে। ষষ্ঠয় সেরকম, তিনি শুধু বলেছেন হও, আর মহাবিশ্ব আপনা আপনি হয়ে গেল। আপনাদের সেই শূন্যস্থান থেকে ষষ্ঠা দূরত্ব কেবল ওই হও পর্যন্ত, অর্থাৎ কোন পর্যন্ত। আচ্ছা, বুঝলাম। আপনার কি আর কোনো কথা আছে? না, নেই। আজ তাহলে আসি। এসো তাহলে। হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং ভিডিওটি উপভোগ করেছেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক দিন, শেয়ার করুন। আর হ্যাঁ, প্যারাডক্সিক্যাল সাজিদের সবগুলো এপিসোড পাওয়ার জন্য এখনই মহিম স্টাডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর বেল বাটনে ক্লিক করে রাখুন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।